তারা একটা জালিয়াতির নির্বাচন করেছে। তো এই নির্বাচন সবাই দেখেছে, এটা সবার কাছে স্পষ্ট। ফলাফল প্রত্যাখ্যান তো যে কেউই, এটা জনগণ করেছে ফলাফল প্রত্যাখ্যান, খালি দল না। নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনের ভিতরে টানানো বিশাল ব্যানার, তাতে জ্বলজ্বল করছে একটি নাম, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দৃশ্যটি সো রিয়েলিস্টিক, যেন এক রাজনৈতিক প্রহসনের মঞ্চায়ন। কারণ যে ব্যক্তিকে মাননীয় মেয়র হিসেবে উপস্থাপন করা হচ্ছে তিনি আইনিভাবে শপথ নেননি, তার নির্বাচনের মেয়াদও ফুরিয়েছে। তবুও তিনি সভা করছেন, পরিচ্ছন্নতা পরিদর্শকদের নির্দেশনা দিচ্ছেন, ওয়ার্ড সচিবদের নিয়ে বৈঠক ডাকছেন। এটা কি জনগণের ক্ষমতার বহিঃপ্রকাশ, নাকি আইনের শাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এক বেপরোয়া রাজনৈতিক দখলদারিত্বের নজির? ইশরাক সাহেবের ইলেকশন ট্রাইব্যুনাল কেসটা ইনফ্র্যাকচুয়াস হয়ে গেছে, তারপরেও যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন, সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন। 2020 সালের 1 ফেব্রুয়ারির সেই নির্বাচনকে বিএনপি নিজেই জালিয়াতির অভিযোগে প্রত্যাখ্যান করেছিল। সেই বিতর্কিত ও কার্যত বাতিল নির্বাচনের ভিত্তিতে নির্বাচনী ট্রাইব্যুনালের এক রায়ে নিজেকে বিজয়ী দাবি করে ইশরাক হোসেন যে নাটকীয়তার জন্ম দিয়েছেন তা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তার সমর্থকরা ঢাকাবাসীর ব্যানারে নগর ভবন ঘেরাও করে রেখেছে, প্রধান ফটকে ঝুলছে তালা। ফলে 1 মাসের বেশি সময় ধরে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণের নগর পরিষেবা। এছাড়া উন্নয়ন প্রকল্প বন্ধ, কর্মকর্তারা আতঙ্কিত, আর নগরবাসী যাচ্ছে এক চরম বিপর্যয়ের মধ্য দিয়ে। কর্পোরেশনের মেয়র নির্বাচনে বিগত 1 ফেব্রুয়ারি 2020 তারিখে মেয়র নির্বাচনের ফলাফল ও 4 ফেব্রুয়ারি 2020 তারিখে প্রকাশিত গ্যাজেট বাতিল পূর্বক ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে অর্থাৎ আমাকে মেয়র হিসেবে ঘোষণা করে। এই অচল অবস্থার গভীরে তাকালে কেবল একজন ব্যক্তির মেয়র হওয়ার আকাঙ্ক্ষাই দেখা যায় না, বরং এর পেছনে বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক কৌশল এবং বিতর্কিত কর্মকাণ্ডের ছায়া স্পষ্ট হয়। যখন ইশরাক হোসেন নগর ভবনে নিজেকে বৈধ মেয়র দাবি করছেন, ঠিক সেই সময়ে তার দল বিএনপির বিরুদ্ধে দেশ জুড়ে উঠছে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদ অনুযায়ী দল পরিচালনার খরচ এবং আন্দোলন টিকিয়ে রাখার নামে শিল্পপতি, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে দলটির একাধিক নেতা অভিযুক্ত ও এমনকি বহিষ্কৃত হয়েছেন। এখন প্রশ্ন ওঠাই স্বাভাবিক, নগর ভবন দখলের এই নাটক কি তবে সেই বৃহত্তর পরিকল্পনারই অংশ? এখন এগুলো কৌশলে কাজ করতে হবে, যেন গভর্নমেন্টেরও মানে আমাদের যেন বদনাম না হয়, এবং যারা একটু সন্দেহবাদী করে এদের লগে মানে এগুলো বেশি ছিল, আবার আমাদের দলীয় লোকজনও ছিল। স্থানীয় সরকার বিশ্লেষকরা ইশরাকের এই কর্মকাণ্ডকে সম্পূর্ণ অবৈধ এবং খারাপ নজির স্থাপন হিসেবে দেখছেন। অধ্যাপক তোফায়েল আহমেদের ভাষায় এটি অত্যন্ত লজ্জাজনক। আইন অনুযায়ী শপথ ছাড়া কেউ মেয়রের দায়িত্ব পালন করতে পারে না। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদও বিষয়টিকে অত্যন্ত বিব্রতকর বলে উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন নির্বাচন ছাড়া কাউকে মেয়র হিসেবে শপথ পড়ানোর সুযোগ নেই। সরকার যখন আইন ও আদালতের পর্যবেক্ষণের কথা বলছে, তখন ইশরাক ও তার সমর্থকরা গায়ের জোরে নগর ভবন দখল করে এক সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন। অথচ আইনে আছে 30 দিনের পরে এরকম কোনো সংশোধন অ্যালাউ করা যায় না, বাট উনি আদালতের সাথে কলিউশন করে এই রকম রায় নিয়েছেন, সেটা আমরা মহামান্য আপিল বিভাগকে তুলে ধরেছি। ইশরাক হোসেনের দাবি, সরকার রাজনৈতিক কারণে তাকে শপথ দিচ্ছে না। তিনি নিজেকে জনগণের ভোটে বৈধ মেয়র বলছেন এবং তার নামের আগে মেয়র লেখাটি জনগণের দাবি হিসেবে আখ্যায়িত করছেন। কিন্তু
বাস্তবতা হলো যে নির্বাচনের গেজেট নিয়ে এত বিতর্ক তার মেয়াদি শেষ হয়ে গেছে। আপিল বিভাগও নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেয়ার পর্যবেক্ষণ দিয়েছিল, সরাসরি তাকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার রায় দেয়নি। সকল ইলেক্টেড মেয়রকে রিমুভ করেছেন এবং নতুন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেছেন। এই সিচুয়েশনে ইশরাক সাহেবের ইলেকশন ট্রাইব্যুনাল কেসটা ইনফ্র্যাকচুয়াস হয়ে গেছে। বিশ্লেষকদের মতে এই সংকট বিএনপির বৃহত্তর রাজনৈতিক কৌশলের প্রতিচ্ছবি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশজুড়ে যখন রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের দাবি জোরালো, তখন বিএনপিকেই দেখা যাচ্ছে সংস্কারের চেয়ে নির্বাচন নিয়ে অতিমাত্রায় উৎসাহী হতে। 5ই আগস্টের পর যেখানে বিএনপির কাছ থেকে রাষ্ট্র মেরামতের একটি রূপরেখা জাতি আশা করেছিল, সেখানে তাদের কর্মকাণ্ড মূলত ক্ষমতা ও নির্বাচন কেন্দ্রিক হয়ে পড়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান যখন বলেন মানুষ পোলাও কোরমা চায় না, ভোট চায়, তখন এই বক্তব্য সংস্কারের গভীর দাবিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টাই মনে হয়। এর চেয়েও অশনি সংকেত হল দলের সিনিয়র নেতাদের লাগামহীন ও রুচিহীন বক্তব্য। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। শেষ পর্যন্ত এই সংকট আর আইনি বিতর্কে সীমাবদ্ধ নেই, এটি এখন বিএনপির রাজনৈতিক কৌশলের একটি পরীক্ষা ক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে তারা নগর ভবনকে কেন্দ্র করে শক্তি প্রদর্শন করতে চাইছে, অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ, সংস্কারের চেয়ে নির্বাচনের প্রতি অধিক আগ্রহ এবং কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন বিতর্কিত মন্তব্য দলের দীর্ঘমেয়াদী জনপ্রিয়তার জন্য অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। তাই তো এবার সাধারণভাবেই প্রশ্ন ওঠে, নগর ভবনের সামনে ইশরাক হোসেনের অনুসারীদের বিক্ষোভ, ভেতরে তার মেয়র হিসেবে বৈঠক এবং সবকিছু মিলিয়ে বিএনপি কি জনগণের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পারছে, নাকি নিজেদের হঠকারী রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করছে?